মুর্শিদাবাদের তীব্র রাজনৈতিক উত্তেজনা। বিজেপি নয়, মুসলিমরা নয়, হিন্দু মহিলার অভিযোগ। দয়া করে অমিত শাহকে কন্ট্রোল করুন, মুর্শিদাবাদের কাণ্ডের পর প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ মমতার। শুক্রবার থেকে স্কুলে যোগ দেবেন কতজন শিক্ষক? দরজা বন্ধ রইল কত সংখ্যকের জন্য? জানুন বিস্তারিত। হাইকোর্টে কল্যাণের তীব্র সওয়াল। আটকে গেল শুভেন্দুর মুর্শিদাবাদ সফর। চলন্ত ট্রেনের দরজা থেকে ঝুঁকেছিলেন যাত্রী, হুগলিতে মাথা কেটে পড়ে গেল নিচে। ভেঙে গুড়িয়ে দেওয়া হল 50 বছরের পুরনো মসজিদ। ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে। 2019 সালে মুর্শিদাবাদে পরিবার খুনের ঘটনায় ভুয়ো বলে দাবি, মূল অভিযুক্ত হিন্দু। বিকেলে প্রবল বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর তাণ্ডব 10 জেলায়। বৈশাখের শুরুতেই প্রকৃতির রুদ্র। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এক হিন্দু পরিবারের মহিলার অভিযোগ রাজ্যে বিতর্কের ঝড় তুলেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে তিনি বলে, মুসলিমরা আমাদের তাড়ায়নি, বিজেপির লোকজন লুটপাট করে ঘর ছাড়া করেছে। নিমতিতা পঞ্চায়েতের আলী নস্করপুর এই বাসিন্দা বর্তমানে আমুয়া কদমতলায় আত্মীয়ের বাড়িতে আশ্রিত। ভিডিওর সত্যতা যাচাই না হলেও এটি তৃণমূল বিজেপির সংঘাতকে উস্কে দিয়েছে। খড়গ্রামের মৌলানা আমিরুল ইসলাম সমর্থন করে বলে, বাইরের লোক এই অশান্তি ঘটিয়েছে, স্থানীয় মুসলিমরা হিন্দুদের বাড়ি রক্ষা করেছে। তৃণমূল দাবি করে বিজেপি হুমকি দিয়ে ঘর ছাড়ার সংখ্যা বাড়াচ্ছে। বিজেপির জঙ্গিপুর সভাপতি সুবল চন্দ্র ঘোষ প্রত্যাখ্যান করে বলে, এটি তৃণমূলের শেখানো মিথ্যা, বিজেপিকে বদনাম করার চক্রান্ত। জেলা প্রশাসন জানায়, অশান্তিতে 500-র বেশি মানুষ ঘর ছাড়া হয়েছিলেন। পুলিশ এ পর্যন্ত অনেককেই ফিরিয়েছে। বুধবার আরও 6 পরিবার ফিরছে। এই পাল্টাপাল্টি অভিযোগ মুর্শিদাবাদের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে। সত্য উদ্ঘাটনের দাবি জোরালো হলেও রাজনৈতিক মেরুকরণ স্থানীয় শান্তি পুনরুদ্ধারে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ওয়াকফ আইন কার্যকর হওয়ার পর থেকেই বাংলা সহ দেশের নানান প্রান্তে প্রতিবাদের ঢেউ উঠেছে। পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতেও এই বিতর্কিত আইনের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এই আবহে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে শান্তির বার্তা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঝাঁঝালো আক্রমণ করেন তিনি। সেই সঙ্গে কংগ্রেসকেও নিশানা করেন। এদিন মঞ্চে ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে শিখ এবং হিন্দু পুরোহিতদের পাশাপাশি দাঁড় করিয়ে শান্তি, সম্প্রীতি এবং ঐক্যের বার্তা দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে স্পষ্ট করে দেন, বিতর্কিত ওয়াকফ আইন পশ্চিমবঙ্গ সরকার মানবে না। এরপরই মুর্শিদাবাদ মালদার অশান্তির ঘটনা নিয়ে সরব হন তিনি। এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সীমান্তরক্ষা বাহিনী বিএসএফকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী। মমতা বলে, ওয়াকফ নিয়ে কিছু অশান্তির ঘটনা ঘটেছে, যেখানে গোলমাল হয়েছে সেটা মালদার এলাকা, কংগ্রেস জয়ী হবে। এদিকে গন্ডগোল হলে জনপ্রতিনিধিরা নিয়ন্ত্রণ করতে রাস্তায় নামবেন না, আমি সেটা আশা করি না। প্ররোচনামূলক বক্তব্য দেওয়া হয়েছে। এটা যদি তৃণমূল করত তাহলে 3 জন বিধায়কের বাড়ি আক্রান্ত হতো না। বাংলাদেশ থেকে লোক এনে এই গন্ডগোল করা হয়েছে, আপনারা এটা কেন করলেন? এদিন সংবিধানের 26 নম্বর ধারা উল্লেখ করে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলে, যারা আজ সংবিধানকে ছিন্ন ভিন্ন করছেন তাদের লজ্জা হওয়া উচিত। ভারতীয় সংবিধানের 26 নম্বর ধারা বলা হয়েছে, নাগরিকরা নিজেদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবেন। আমরা যেমন কারোর সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারি না, তেমনি আপনারাও পারেন না। কিছু বলতে হলে আমার সামনে এসে বলুন, পিছনে নয়। মমতা দাবি করে, বাইরে থেকে গদি মিডিয়া এনে টাকা দিয়ে ভুয়ো খবর ছড়িয়েছে বিজেপি, রাজ্যের বদনাম করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সুর চড়িয়ে বলে, আমি চ্যালেঞ্জ করছি, আপনাদের এত তাড়াতাড়ি কেন? প্ল্যানিংটা কি? ইউনুসের সঙ্গে গোপন বৈঠক করুন, দেশের উপকার হলে ভালো। বাংলাদেশ থেকে লোক এনে এই গন্ডগোল পাকানো হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার জেলার খবর পেতে কমেন্ট বক্সে জেলার নাম লিখুন। ফিরে আসছি পরবর্তী খবরে। প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। এতজনের একসঙ্গে চাকরি গেলে প্রভাব পড়তে পারে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। সেই কারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের দিয়ে কাজ চালানো যাবে। তবে কাজে যোগ দিতে পারবে না গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা, অর্থাৎ যোগ্য শিক্ষকরা স্কুলে গেলেও যেতে পারবেন না শিক্ষাকর্মীরা। তাহলে মোট কতজন শিক্ষক যাবেন স্কুলে? এর আগে চাকরিচ্যুত হয়েছিলেন মোট 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী। সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী চিহ্নিত অযোগ্যের সংখ্যা 6,276। চিহ্নিত অযোগ্য নন
এমন শিক্ষাকর্মী ৩,৩৯৩ জন, অর্থাৎ আগামী ৯ মাস স্কুলে যাবেন ১৬,০৮৪ জন শিক্ষক শিক্ষিকা। এই সকল শিক্ষক শিক্ষিকারাই বেতন পাবেন। পরবর্তীতে সকলকে অর্থাৎ শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে ২৫,৭৫৩ জন, তাদের প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। যোগ্য বিবেচিত হলে ১ জানুয়ারি ২০২৬ থেকে স্কুলে যেতে পারবে, না হলে কাজে যোগ দিতে পারবেন না। কেন আপাতত কাজে যোগ দিতে পারছেন না শিক্ষাকর্মীরা? সুপ্রিম কোর্ট মনে করছে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগে। সে কারণে আপাতত এই ৯ মাস তাদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়নি। আইনজীবী ফিরদৌস শামীম বলেন, চিহ্নিত অযোগ্য হননি এমন শিক্ষকরা যাবেন না। ৩১ মের মধ্যে এই নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ হবে। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি। মুর্শিদাবাদের অশান্ত এলাকায় যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার মামলাটি গ্রহণও করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে দিনের শেষে শুভেন্দুর আর্জির বিষয় কোনো পদক্ষেপ করল না সিঙ্গেল বেঞ্চ। আদালত সূত্রে খবর, মুর্শিদাবাদের পরিস্থিতির বর্ণনা করে শুভেন্দুর সফরের তীব্র বিরোধিতা করেন তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতে কল্যাণ বলে, প্রধান বিচারপতির ঘরে মামলাটি রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। এরপরে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জানিয়ে দেয় তিনি এই মামলায় কোনো হস্তক্ষেপ করবেন না। মুর্শিদাবাদ সফরের বিষয়ে ডিভিশন বেঞ্চের নির্দেশের অপেক্ষায় থাকতে হবে বিরোধী দলনেতাকে। ওয়াকফ ইস্যুতে সম্প্রতি হিংসার পরিবেশ তৈরি হয়েছিল মুর্শিদাবাদে। ঘরবাড়ি লুটপাটের পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেন। এই ঘটনায় বুধবার একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তার মধ্যে একটি মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতার আইনজীবী। তার অভিযোগ, গত ১৩ এপ্রিল পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও পুলিশ অনুমতি দেয়নি। আদালতের শুভেন্দুর আইনজীবী বলেন, পুলিশ অন্য রাজনৈতিক দলের নেতাদের হিংসা এলাকায় যেতে অনুমতি দিচ্ছে, কিন্তু বিজেপির ক্ষেত্রে পুলিশের যত আপত্তি। পাল্টা হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী থেকে মোথাবাড়ির প্রসঙ্গ টেনে আদালতে বলে, মুর্শিদাবাদের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ওখানে এই মুহূর্তে যদি বিরোধী দলনেতা যান তাতে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। আদালতে কল্যাণেও বলেন, পুলিশ কেন্দ্রীয় বাহিনী যেখানে মানুষের কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করছে সেখানে অযথা উত্তেজনার পরিবেশ তৈরি করা ঠিক নয়। প্রধান বিচারপতির এজলাসে মামলাটি রয়েছে বলেও আদালতে জানান তিনি। এরপরে শুভেন্দুর আর্জির বিষয়ে কোনো পদক্ষেপ না করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশের ওপর পুরো বিষয়টি ছেড়ে দিয়েছেন বিচারপতি। একেবারে হাড় হিম করা ঘটনা। হুগলির চণ্ডীতলার বেগমপুর এলাকায় বুধবার সকালে কুকুরের মুখে অস্বাভাবিক কিছু দেখে চমকে যান বাসিন্দারা। পরে বোঝা যায় সেটা আসলে এক ব্যক্তির কাটা মাথা। সকাল ৯টা নাগাদ ২০ নম্বর রেলগেটের কাছে একটি বাগানে কাটা মাথা নিয়ে টানাটানি করছিল কুকুর। বাসিন্দারা তাড়া করলে সেটা ছেড়ে পালায় কুকুরটি। কিন্তু এখানে সাত সকালে কাটা মাথা এলো কোথা থেকে? শুরু হয় খোঁজ। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। প্রচুর মানুষ জড়ো হয়ে যান। কামারকুণ্ড জিআরপি এবং চণ্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। চারিদিকে শোরগোল পড়ে যায়, কিন্তু সেখানে কাটা মুন্ডুম কিভাবে এলো? তারপর শুরু হয় খোঁজাখুঁজি। কার মাথা এটা এলো কিভাবে? শেষ পর্যন্ত যেখানে সেই কাটা মাথা পাওয়া গিয়েছে সেখান থেকে রেল লাইনের দিকে খোঁজাখুঁজি শুরু হয়। কাছেই হাওড়া বর্ধমান কট লাইন, বিভিন্ন দূরপাল্লার ট্রেনও এই লাইন ধরেই যায়। লাইন ধরে কিছুক্ষণ খোঁজার পরেই খোঁজ মেলে একটি দেহের। সেই দেহের সঙ্গে মাথাটি ছিল না। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা হয়তো দরজার কাছে দাঁড়িয়েছিলেন ওই যুবক। এরপর তিনি দরজা দিয়ে মাথা বের করেছিলেন, আর তারপরেই অঘটন। রেল লাইনের ধারে কোনো পোস্টে ধাক্কা লাগে তার। এরপরই মাথা কেটে ছিটকে পড়ে, ধরতে পড়ে যায় রেল লাইনের ধারে। সূত্রের খবর, রেল লাইনের ধারে একটি পোস্টে রক্তের সামান্য দাগও রয়েছে। সম্ভবত ওই পোস্টে ধাক্কা লেগেছিল ওই যাত্রী। তারপরে তিনি ছিটকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই এই দুর্ঘটনা। ওই যাত্রীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। কোন ট্রেন থেকে এই ঘটনা হলো সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। এদিকে ট্রেন থেকে যাতে মাথা না বের করা হয় সে কারণে বারবার সমাধান করা হয়। তারপরেও কেউ কেউ ঝুঁকি নিয়ে যাত্রা করে, কিন্তু যে কোনো সময় ট্রেন থেকে বের হওয়া হাত কিংবা শরীরের কোনো অংশের সঙ্গে পাশের খুঁটির ধাক্কা লাগতে পারে, আর এর জেরে একেবারে ভয়াবহ ঘটনা হতে পারে। অতীতেও এ ধরনের ঘটনা হয়েছে, কিন্তু তারপরেও সতর্ক হন না রেল যাত্রীদের একাংশ। ফের একই ধরনের ভয়াবহ ঘটনা, একেবারে হাড় হিম করা ঘটনা। দেহটি আপাতত ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে প্রায় ৫০ বছর পুরনো একটি মসজিদ
ভেঙে গুড়িয়ে দিয়েছে স্থানীয় পৌর কর্পোরেশন। বড়খাল গ্রামের আকশা মসজিদ নামের এই স্থাপনটিকে প্রশাসন বেআইনি দাবি করে নিয়ম মেনেই ভাঙা হয়েছে বলে জানিয়েছে। তবে অর্ধশত বছরের পুরনো মসজিদটি ভেঙে দেওয়ায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি হয়েছে। গত 15 এপ্রিল সোমবার ফরিদাবাদ পৌর কর্পোরেশন বুলডোজার চালিয়ে আকশা মসজিদটি ভেঙে দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মসজিদটি ভাঙার আগে প্রশাসন মসজিদের পাশের দোকানগুলিও সরিয়ে দেয়। তাদের দাবি, সুপ্রিম কোর্টে মসজিদ সংক্রান্ত একটি মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার সময় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এবং 3 জন সহকারী পুলিশ কমিশনারও সেখানে উপস্থিত ছিলেন বলেই জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা মুস্তাক ক্ষোভ প্রকাশ করে বলে, এটা অত্যন্ত কষ্টদায়ক। সুপ্রিম কোর্টের কোনো চূড়ান্ত রায় এখনো আসেনি, তাহলে মসজিদটি ভাঙা হলো কেন? তিনি আরও অভিযোগ করেন, প্রশাসন কোনো রকম সময় না দিয়েই পরিকল্পিতভাবে মসজিদটি ভেঙে দিয়েছে। মুস্তাকের দাবি, প্রায় 50 বছর আগে গ্রামের প্রাক্তন এক সরপঞ্চের দেওয়া প্রায় 600 থেকে 700 বর্গগজ জমির ওপর মসজিদটি নির্মাণ হয়েছিল এবং বহু বছর ধরে এটি এলাকার মুসলিমদের শান্তিপূর্ণভাবে নামাজ পড়ার স্থান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। তিনি বলে, এই জমি সংক্রান্ত বিরোধ প্রায় 25 বছরের পুরনো। এতদিন পর হঠাৎ করে এখন এটাকে অবৈধ বলা হচ্ছে। তবে ফরিদাবাদ পৌর কর্পোরেশনের দাবি, মসজিদটি একটি বেআইনি স্থাপনা ছিল এবং নিয়ম মেনেই সেটি ভেঙে ফেলা হয়েছে। কর্পোরেশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলে, এই মসজিদ সহ আরও কয়েকটি অবৈধ স্থাপন সরকারিভাবে চিহ্নিত হয়েছিল। আমরা আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ নিয়েছি। এদিকে মসজিদ ভাঙার এই ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সময় এবং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন। বিশেষত যখন বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন, তখন প্রশাসনের এই পদক্ষেপকে উস্কানিমূলক এবং অমানবিক বলে মনে করছেন অনেকে। মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়ার এই ঘটনা ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে তীব্র প্রতিবাদ এবং ক্ষোভের জন্ম দিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে। 2019 সালে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এক পরিবারের 3 সদস্যের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো সাম্প্রদায়িক দাবি ছড়ানো হচ্ছে। পোস্টে দাবি করা হচ্ছে, হিন্দু বাঙালি হওয়ার কারণে ধর্মীয় বিদ্বেষে ভিন্ন ধর্মের দুষ্কৃতীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে বুম ফ্যাক্ট চেক করে দেখেছে এই দাবির কোনো সত্যতা নেই। ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে মা, বাবা এবং সন্তানের ছবি সহ লেখা হয়েছে, 2019 সালে জিয়াগঞ্জে বিশেষ সম্প্রদায়ের জিহাদিরা প্রকাশ্য দিবালোকে এক হিন্দু পরিবারকে গলা কেটে হত্যা করে। নিহতরা হলেন বন্ধু প্রকাশ পাল, বয়স 35, তার স্ত্রী বিউটি মণ্ডল পাল, বয়স 30 এবং তাদের 6 বছরের ছেলে অঙ্গন বন্ধু পাল। পোস্টে বন্ধু প্রকাশ পালকে আরএসএস সমর্থক এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডকে হিন্দু বাঙালিদের স্মৃতি দুর্বলতার উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছে। 2019 সালের 8 অক্টোবর মুর্শিদাবাদের জিয়াগঞ্জের স্কুল শিক্ষক বন্ধু প্রকাশ পাল, তার 8 মাসের গর্ভবতী স্ত্রী বিউটি পাল এবং তাদের 6 বছরের ছেলেকে তাদের বাড়িতে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রাজনৈতিক হত্যাকাণ্ডের দাবি উঠলে বুম 2019 সালের 11 অক্টোবর একটি রিপোর্ট প্রকাশ করে। তদন্তে জানা যায়, এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো সাম্প্রদায়িক যোগ ছিল না। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী পুলিশ 2019 সালের 16 অক্টোবরের মধ্যে উৎপল বেহেরা নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে, যিনি পরে অপরাধ স্বীকার করেছিলেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, উৎপল বেহেরার সঙ্গে বন্ধু প্রকাশ পালের বন্ধুত্ব ছিল এবং বেহেরা পালের একটি সঞ্চয় প্রকল্পে অর্থ বিনিয়োগ করেছিলেন। কিন্তু পাল বেহেরাকে সেই অর্থ প্রদানের রসিদ দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পুলিশ সুপারিনটেন্ডেন্ট মুকেশ কুমারের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিনের ঝামেলার জেরেই বেহেরা এই হত্যাকাণ্ড ঘটাতে বাধ্য হন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের 2023 সালের 25 আগস্টের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই খুনের ঘটনায় উৎপল বেহেরা দোষী সাব্যস্ত হন এবং বহরমপুরের একটি ফাস্ট ট্র্যাক আদালত তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। সুতরাং তথ্য প্রমাণ থেকে স্পষ্ট যে 2019 সালে জিয়াগঞ্জে এই নৃশংস হত্যাকাণ্ডের কোনো সাম্প্রদায়িক ভিত্তি ছিল না। এই ঘটনায় গ্রেফতার হওয়া এবং দোষী সাব্যস্ত হওয়া অপরাধী ছিলেন একজন হিন্দু। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত সাম্প্রদায়িক দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে
কোন কোন জেলায় কতটা প্রভাব পড়বে? বৈশাখের শুরুতেই প্রকৃতির রুদ্ররূপ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে কোথায় কোথায় হতে পারে ঝড় বৃষ্টি? আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি অঞ্চলে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে ঘন্টায় 60 কিমি বেগে। শুক্রবার কোন জেলায় বেশি প্রভাব পড়বে? শুক্রবারে 4টি জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। এইসব এলাকায় প্রবল ঝড়, বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবারেও বজায় থাকবে দুর্যোগের আশঙ্কা। শনিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এরপর বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। কলকাতার আবহাওয়া কেমন থাকবে? কলকাতার আকাশ সকাল থেকে পরিষ্কার থাকলেও দুপুরের পর মেঘ জমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। তবে আপাতত তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও দুর্যোগের আভাস। দার্জিলিং থেকে মালদা প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।